হামের উপসর্গ নিয়ে মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে প্রতিদিন। হাসপাতালে ভর্তি 974, 3রা মে থেকে সারা দেশে টিকাদান। বরিশাল বিভাগে সবচেয়ে বেশি রোগী বরগুনায়। 17টি প্রকল্পের প্রস্তাবনা নিয়ে বসছে বিএনপি সরকারের প্রথম একনেক বৈঠক। বাদ যাচ্ছে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প, প্রাধান্য পাবে নদী, পানি, জলবায়ু বিষয়ক উদ্যোগ। যুদ্ধের মধ্যে রেকর্ড জ্বালানি আমদানি। মার্চে এসেছে 42টি জাহাজ। হরমুজ প্রণালীতে পরিবহন জটিলতায় আটকে 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেলের চালান। বিআরটি এর নথিতে মাইক্রোবাস, বাস্তবে চলে হিউম্যান হলার হিসেবে। কাটাছেঁড়া জোড়াতালিতে বানানো লেগুনা বাড়াচ্ছে রাজপথে ঝুঁকি, চলন্ত মৃত্যুফাত বলছেন বিশেষজ্ঞ। ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। নেতানিয়াহুকে হত্যার হুমকি আইএসের। ইরানকে পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের। সকালের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 10 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন 974 জনকে ভর্তি করা হয়েছে। প্রাদুর্ভাব মোকাবেলায় 18 জেলার 30 উপজেলায় শুরু হয়েছে টিকাদান। পাচ্ছে 6 থেকে 59 মাসের শিশুরা। অসুস্থদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। স্বাস্থ্যমন্ত্রী জানান, 12 এপ্রিল ঢাকার 2 সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে টিকাদান শুরু হবে। একযোগে চলবে ক্যাম্পেইন। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশের 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় শুরু হয়েছে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। টিকা কেন্দ্রগুলোতে সকাল থেকে শিশুদের নিয়ে ভিড় করেন অভিভাবকরা। হামের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে টিকা পাওয়ায় কিছুটা স্বস্তি প্রকাশ করেন তারা। এতদিন অনেক চিন্তায় ছিলাম যে হামের মহামারী আক্রান্ত হচ্ছে, তো এই জন্য আজকে দেওয়ার পরে অনেক ফিল হচ্ছে। বাচ্চাদের হাম হয় হয়তো হইতে পারে, এই জন্য আগে সতর্ক থাকা ভালো। দিলাম হয়তো পরবর্তীতে যাতে না সমস্যা হয় এই জন্য। কার্যকরের ব্যাপারটা হচ্ছে কি, এটা তো আমরা জানি না, এরা জানে, মনে করেন যারা বানাইছে তারা। তবে আমরা তো বিশ্বাসের উপরে আছি। ঢাকায় যে পরিমাণ হয় বাচ্চা দেখতেছি, সংবাদ পাচ্ছি মারা যাচ্ছে, এটা আসলে আমাদের মায়েদের মধ্যে একটা প্রচুর ভয় কাজ করতেছে। আজকে অনেক স্বস্তি বোধ করতেছি বাচ্চাকে টিকা দিতে পেরে। সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হামের ভয়াবহতা করোনার চেয়ে কম নয় মন্তব্য করে মন্ত্রী বলেন, অতীতের সরকারের ভুল ব্যবস্থাপনার কারণেই হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে। মিজেলস রেবেলা এটা একটা ভয়াবহ রোগ, করোনার চেয়ে কোনো অংশে কম না। এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকারগুলি। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস দিয়ে যাওয়াই উচিত ছিল সব সময়, কিন্তু 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। মন্ত্রী জানান, আগামী 12 এপ্রিল ঢাকার 2 সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে টিকা দেয়া হবে। এরপর সারা দেশে একযোগে হামের টিকাদান শুরু হবে 3রা মে থেকে। 12 এপ্রিল থেকে আমরা ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন, তার সাথে ময়মনসিংহ এবং বরিশাল জেলাকে কভার করে দেব ইনশাল্লাহ। 3রা মে থেকে বাংলাদেশের বাকি সমস্ত জেলা, সমস্ত উপজেলায় একযোগে আমরা আমাদের এই টিকাদান কর্মসূচি এবং ভিটামিন এ কর্মসূচি চালু থাকবে। চলমান জরুরি ক্যাম্পেইনে টিকা পাচ্ছে 6 মাস থেকে 59 মাসের শিশুরা। আর অসুস্থ শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে 30টি উপজেলায় হামের প্রকোপ দেখা দিয়েছে। এর মধ্যে উচ্চ ঝুঁকিতে রয়েছে চাঁদপুরের 2টি উপজেলা। এই মুহূর্তে চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফারুক, দেশে 30টি উপজেলায় যে উচ্চ ঝুঁকিতে আছে হামের প্রকোপ, তার এই 2টি উপজেলা হচ্ছে চাঁদপুর সদর এবং হাইমচর। চাঁদপুর সদর এবং হাইমচর মিলিয়ে এর মধ্যে স্বাস্থ্য বিভাগ তারা শনাক্ত করেছে এই 2 উপজেলায় 6 মাস থেকে 5 বছর পর্যন্ত প্রায় 73,000 শিশু রয়েছে, যাদেরকে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে হামের টিকা দেওয়া হচ্ছে। তো আমি এই মুহূর্তে আছি চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে, যেই হাসপাতালটিতে গত 1 সপ্তাহে অর্থাৎ গত 1 এপ্রিল থেকে আজ সকাল পর্যন্ত প্রায় 70 জন হামের রোগী ভর্তি হয়েছে। স্বস্তির কথা হলো যে এখন পর্যন্ত মাত্র 19 জন শিশু আছে, যাদের মধ্যে বেশ কয়েকজন সুস্থ হয়ে উঠেছে। এটি বেশ একটা স্বস্তির খবর। আমরা
কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলেছি যারা রোগীর সঙ্গে এসেছে শিশুদের, তারা বলেছেন যে এখানে 3 থেকে 4 দিন থাকার মধ্যেই কিন্তু তারা অনেকটা সুস্থ হয়ে আসছে। আর স্বজনরা বলেছেন যে আসলে মূলত শিশুদের মধ্যে প্রথম সর্দি কাশি এবং এক পর্যায়ে মুখমণ্ডলে লালচে হয়ে ওঠে, এরপর থেকে মূলত এই হামের উপসর্গ দেখা দেয়। আর সেই পরিস্থিতিতে তারা মূলত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র একের সঙ্গে এই যে চাঁদপুর জেনারেল হাসপাতালটি আছে সেখানে নিয়ে আসা হচ্ছে। এখানকার যিনি তত্ত্বাবধায়ক আছেন ডক্টর মাহবুবুর রহমান, তিনি বলেছেন যে কেবলমাত্র হামে যে আক্রান্ত শিশুরা আছে তাদের জন্য আলাদা একটি ওয়ার্ড তৈরি করা হয়েছে, যেখানে অন্তত 50 জন শিশুকে একসঙ্গে রাখার একটা ব্যবস্থা করা হয়েছে। এটি বলা যেতে পারে যে এই হাসপাতাল কর্তৃপক্ষের একটি সময়োচিত পদক্ষেপ। আমরা গতকাল লক্ষ্য করেছি যে চাঁদপুরে যে আনুষ্ঠানিকভাবে চাঁদপুরে যে গতকাল এই হামে টিকা কার্যক্রম উদ্বোধন হয়েছে, সেখানে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, স্বাস্থ্য বিভাগের লোকজনও ছিলেন এবং তারা বলেছেন যে আসলে এই যে চাঁদপুরের হাইমচর এবং সদর উপজেলা একের সঙ্গে চাঁদপুর সদর যে পৌরসভাটি আছে সেখানে যে শিশুদের হামির উপসর্গ আসলে এটি তাদেরকে অনেকটা ভাবিয়ে তুলেছে এবং সেই পরিস্থিতিই মূলত সরকার যে 30টি উপজেলাকে উচ্চ ঝুঁকিতে দিয়েছে হামের উপসর্গের জন্য, সেই পরিবেশটি অর্থাৎ আগে যে স্বাভাবিক অবস্থা আছে, অর্থাৎ যে হামের টিকা বিভিন্ন সময় শিশুদের দেওয়া হয়ে থাকে, সেই টিকাগুলোর কতটা কার্যকারিতা আসলে সেটা নিয়ে একদিকে যেমন প্রশ্ন উঠেছে, আরেকটি কথা হলো চিকিৎসকরা জানিয়েছেন যে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত যেই শিশুরা টিকা নিয়েছে তারাও কিন্তু এবার হামের টিকা দিতে পারবে যদি না তাদের কেউ অসুস্থ হয়ে থাকে। তবে সুস্থ যে কোনো শিশু অর্থাৎ চাঁদপুর সদর এবং হাইমচরের এই যে এখানে যে প্রায় 73,000 শিশু আছে তাদেরকে আগামী 3 সপ্তাহ পর্যন্ত অর্থাৎ গতকাল থেকে পরবর্তী আরও 20 দিন পর্যন্ত এই হামের টিকা কার্যক্রম দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর 250 শয্যা হাসপাতাল থেকে হামের টিকা কার্যক্রম নিয়ে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরে। বরিশাল বিভাগে সবচেয়ে বেশি হাম রোগী শনাক্ত হয়েছে বরগুনায়। এ জেলায় এখন পর্যন্ত মারা গেছে 3 শিশু। এতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের, আতঙ্কিত স্থানীয়রা। সংক্রমণ ঠেকাতে শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি অহেতুক ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। হামের উপসর্গ নিয়ে এভাবেই মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন কোমলমতি শিশুরা। বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের দৃশ্য এটি। এরই মধ্যে হাসপাতালটিতে হাম আক্রান্ত এবং এর উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন 1.5 শতাধিক। এদের মধ্যে 73 জনের নমুনা পরীক্ষায় 25 শিশুর হাম ও 1 শিশুর রুবেলা শনাক্ত হয়। এছাড়া হাম আক্রান্ত সন্দেহে বর্তমানে চিকিৎসাধীন 34 জনের মধ্যে 32 জনই শিশু। এ রোগে আক্রান্ত হয়ে এরই মধ্যে জেলায় মৃত্যু হয়েছে 3 শিশুর। জ্বর ওঠার পরেই আমি এবার বাইরে একটু দেখাইছি, দেওয়ার পর দেখি যে কমে না, এই এবার কালকে লইয়া আইছি। এটা নাকি হামের রোগ, এই হামটা ধরা গেছে, তারপর মেডিকেল নিয়ে আসছে। আগে মনে করেন অনেক অসুস্থ ছিল, কোনো খাইতেছে না, কিছু পারতেছে না, মুখে ঘা হয়ে গেছিলে। যেহেতু হামের প্রাদুর্ভাব সারা দেশে ছড়িয়ে পড়েছে, তো ওর অবশ্য 2 ডোজ নেওয়া, কিন্তু বুস্টার ডোজ নেওয়ার জন্য এসেছি। সংক্রমণ ঠেকাতে শিশুদের টিকা দেওয়ার পরামর্শ চিকিৎসকের। শিশুরা আসতেছে, অনেকেই মুঠোফোনের মাধ্যমে খোঁজ খবর নিয়েছে, তারা আসা শুরু করছে এবং ইতিমধ্যে আমরা অনেক শিশুকে টিকা দিয়েছি। হামের কমপ্লিকেশনগুলো কি সবচেয়ে কমন হচ্ছে নিউমোনিয়া। আমরা যে বাচ্চাগুলো মারা যাচ্ছে সেটা হাম পরবর্তী নিউমোনিয়াতে মারা যাচ্ছে। 1 নম্বর নিউমোনিয়া, 2 নম্বর হচ্ছে ব্লাইন্ডনেস, রোগী অন্ধ হয়ে যেতে পারে, যেহেতু কনজাংটিভাইটিস হয়, চোখে ইনফেকশন হয়। 3 নম্বরটা আরও মারাত্মক, সেটা হচ্ছে গিয়ে ব্রেনে ইনফেকশন হয়, এনকেফালাইটিস। এই 3টা রোগে সাধারণত হামের বাচ্চারা মারা যাচ্ছে। টিকা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি হাম মোকাবিলায় প্রস্তুতির কথা জানান সংশ্লিষ্টরা। রেসপেক্টিভ অফ ভ্যাকসিনেশন স্ট্যাটাস, আমরা এই 6 মাস থেকে 5 বছর বয়স পর্যন্ত যে বাচ্চা আছে এদের প্রত্যেককে সিঙ্গেল ডোজ হামের টিকা দিয়ে দিব। আমাদের এখানে এখন চাইল্ড স্পেশালিস্ট আছেন, ওনারা নিয়মিত 2 বেলা করে রোগীদের দেখছেন, যার জন্য আমাদের এখানে ফ্যাটালিটি এখন নাই, মানে মৃত্যুবরণ হাসপাতালে এখন পর্যন্ত হয়নি। আর এখান থেকে আমাদের নিয়মিতভাবে স্যাম্পল কালেকশন করা হচ্ছে। হাম আক্রান্ত রোগীর চিকিৎসায় জেলায় 47টি আইসোলেশন বেড তৈরি করা হয়েছে। এছাড়া হামের হটস্পট হওয়ায় সদর উপজেলায় 23,000 শিশুকে টিকাদানের প্রক্রিয়া চলমান রয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।
সরকার গঠনের পর আজ প্রথম একনেক বৈঠকে বসছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। প্রাথমিকভাবে 18টি প্রকল্প উত্থাপনের কথা থাকলেও শেষ পর্যন্ত 17টি উঠতে পারে বৈঠকে, যেখানে ব্যয় ধরা হচ্ছে 13,161 কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রণালয় বলছে বাদ যাচ্ছে আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। গুরুত্ব পেয়েছে নদী, পানি ও জলবায়ু, অবকাঠামো, সড়ক উন্নয়ন, স্বাস্থ্য খাত, প্রযুক্তি ও অংশীদারিত্বমূলক উন্নয়নের গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প, যা নতুন সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রাথমিক দিক নির্দেশনা বলে মনে করছেন বিশ্লেষকরা। ফরহাদুর রহমানের রিপোর্ট। আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র বলছে, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে 18টি প্রকল্পের কথা থাকলেও উপস্থাপন হতে পারে 17টি, যার মধ্যে 9টি নতুন প্রকল্প। এছাড়া পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত 33টি প্রকল্প একনেকে অবহতির জন্য উপস্থাপন করা হবে। বাদ যাচ্ছে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। ভারতের দেয়া ফারাক্কা বাঁধের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় পদ্মা ব্যারেজ প্রকল্পটি প্রস্তাব করেছে পানি সম্পদ মন্ত্রণালয়, যা বাস্তবায়নে প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছিল 34,497 কোটি 25 লাখ টাকা। তবে আলোচনায় আছে বগুড়া ও গাইবান্ধার করতোয়া নদী সিস্টেম উন্নয়ন, ময়মনসিংহে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, রাজধানীতে জরুরি পানি সরবরাহ, সর্বজনীন সামাজিক অবকাঠামো নির্মাণ, আইটি ট্রেনিং সেন্টার স্থাপন, সীমান্ত সড়ক নির্মাণ, 8 বিভাগে শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে মেডিকেল কলেজ, হাসপাতাল ও অংশীদারিত্বমূলক উন্নয়ন প্রকল্প। বৈঠকে উপস্থাপনের জন্য চূড়ান্ত 17টি প্রকল্পের মধ্যে নদী, পানি, জলবায়ু বিষয়ক প্রকল্প রয়েছে 4টি। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প 5টি, সড়ক নির্মাণ ও উন্নয়ন সংশ্লিষ্ট 3টি, মেডিকেল কলেজ, হাসপাতাল, ডেন্টাল কলেজ, হাসপাতাল নির্মাণ 2টি, প্রযুক্তি উন্নয়ন বিষয়ক এবং অংশীদারিত্বমূলক উন্নয়ন বিষয়ক 1টি প্রকল্প উঠতে যাচ্ছে। 17 প্রকল্পে সম্ভাব্য খরচ ধরা হয়েছে 13,161 কোটি টাকা। সেখানে আমরা নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে প্রস্তাবিত প্রকল্পগুলো সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রাথমিক দিক নির্দেশন হিসেবে মনে করেন অর্থনীতিবিদরা। তবে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সঠিক তদারকির পরামর্শ দিলেন এই অর্থনীতিবিদ। জলবায়ু আছে, নদী আছে, রাস্তা আছে, বিল্ডিং আছে, ব্রিজ আছে, কালভার্ট আছে, এগুলো কিন্তু মানে সবগুলোকে ইনক্লুসিভ আমি মনে করি এই ধরনের প্রকল্পগুলো হাতে নেওয়া এটি একটি ভালো দিক। আর সবচেয়ে যেটা বড় চ্যালেঞ্জের বিষয়, আগেও আমরা দেখেছি যে এখানে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা এবং তাদের যে ব্যয় ম্যানেজমেন্ট করা, সেটা সবচেয়ে চ্যালেঞ্জের জায়গা। সেখানে দুর্নীতি হয় এবং প্রকল্প দীর্ঘমেয়াদী হয়ে যায়, তখন কিন্তু খরচ বেড়ে যায়। নতুন সরকারের প্রথম একনেক বৈঠকের সিদ্ধান্তই ঠিক করে দেবে আগামীর উন্নয়ন অগ্রাধিকার, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় আবারও উত্তপ্ত সংসদ। প্রস্তাব গ্রহণ না করার আহ্বান জানিয়ে বিরোধী দলের অভিযোগ, সংস্কারের ম্যান্ডেট থাকলেও সংশোধনের নামে কালক্ষেপণের চেষ্টা করছে সরকার। জবাবে ক্ষমতাসীন দল বলছে, আইন না বুঝে সংস্কার ও সংশোধন শব্দ নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন বিরোধীরা। পরে সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭১-এর পরাজয়ের গ্লানি থেকে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানে আপত্তি তাদের। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সংসদে মুলতবি প্রস্তাবের উপর আলোচনা। সরকার ও বিরোধী দলের সদস্যদের বিতর্ক দেখতে গ্যালারিতে গণ অভ্যুত্থানে অংশ নেয়া তরুণরা। জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে মাগরিবের নামাজের বিরতির পর সনদ বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনার জন্য মুলতবি প্রস্তাব উত্থাপন করেন সরকার দলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। বিরোধী দলের অভিযোগ, ঐকমত্য কমিশনে বাস্তবায়ন পদ্ধতির সমাধান হলেও মানতে চাইছে না সরকারি দল। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে সেই ঐকমত্য কমিশনে আলোচনা সমাপ্ত হয়েছে। সেই আলোচনার ফলাফল আজকে বিএনপি মানতে চায় না। এই কারণে আজকে বিএনপি ব্যাক স্পেসে তারা পেছনের দিকে তারা ফিরে যেতে চায়। মাননীয় স্পিকার, এখানে আগে বলেছিলেন একজন সংসদ সদস্য যে আমরা সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছি। এই মহান সংসদকে সাক্ষী রেখে বলছি, আমাদের কেউ কখনো এই কথা বলে নাই। আমরা এই সংবিধানের পরিবর্তন চেয়েছি। সরকারি দলের পাল্টা অভিযোগ, ২৪-এর গণ অভ্যুত্থানের টেন্ডার নিজেদের বলে প্রমাণের চেষ্টার পাশাপাশি সরকারকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে বিরোধী দল।
আমরা তো চাচ্ছি যে যেই জুলাই সনদের জিনিসগুলি আসে সেগুলি সেগুলি কনস্টিটিউশনের মধ্যে আসবে এবং কনস্টিটিউশনের রীতিনীতি মেনেই আসবে। এর বাইরে তো আমরা কিছু যাচ্ছি না। তো আমার মনে হচ্ছে এখানে প্লেইং উইথ ওয়ার্ডস করা হচ্ছে এবং জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে এবং ঠিক আগেও যা বলেছি আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর পায়তারা করা হচ্ছে। জুলাই আগস্ট আমাদের মাথার মণি, যারা আন্দোলন সংগ্রাম করেছে আমাদেরও আত্মত্যাগ কম নয় সেদিন। তাই আমরা মনে করি আমাদেরকে বিভ্রান্ত করবেন না। বাস্তবায়ন প্রক্রিয়া সনদেই আছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আইনের সঠিক ব্যাখ্যা দিচ্ছে না বিরোধী দল। কোন জায়গায় কোন ব্যাখ্যাটা ফিট করবে সেটা এক্সপ্লেন করতে পারেনি মাননীয় স্পিকার। জুলাই জাতীয় সনদ 2025-এর বাস্তবায়ন কিভাবে পদ্ধতিতে হবে সেটা জুলাই জাতীয় সনদেই ব্যাখ্যা করা আছে মাননীয় স্পিকার। ৭১-এর পরাজয়ের গ্লানি থেকেই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান চায় না বিরোধী দল, এমন মন্তব্য করে সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই সনদ শতভাগ পূরণে অঙ্গীকারবদ্ধ সরকার। অনেকে প্রস্তাব করেছিলেন সংবিধানের প্রস্তাবনায় যে ৭১ এবং ২৪-কে বরাবর করে আমরা প্রস্তাবনায় নিয়ে আসি। মাননীয় স্পিকার, বাংলাদেশের জনগণের এদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। ৭১-এর সাথে আর কোনো কিছুর তুলনা চলে না। আমরা ২৪-এর জুলাই জাতীয় সনদ এবং জুলাই ঘোষণাপত্রের এসেন্সকে আমরা সংবিধানে ধারণ করার জন্য অঙ্গীকার করেছি, করব। এখন ৭১ এবং ৭২-এর সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝি তো মাননীয় স্পিকার। ৭১ এই দেশের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়া, সবই এক কাতারে গাথা। এদেশের মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয় গাথা। কারো কারো জন্য হতে পারে এটা পরাজয়ের গ্লানি। জুলাই জাতীয় সনদ 2025-এর সকল দফা এবং অঙ্গীকারনামা শতভাগ আমরা পরিপূরণ করতে অঙ্গীকারাবদ্ধ। এদিন সরকারি চাকরি সংশোধন ও নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর রাখা সংক্রান্ত দুটি বিল পাশ হয়। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিলের অংশ হিসাবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত এমন আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে 3 মাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরবরাহ ব্যবস্থাপনায় চাপ পড়ায় পণ্যের দাম বৃদ্ধির শঙ্কা করছেন অর্থমন্ত্রী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবার সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি হয়নি। সব সোর্স থেকেই সাশ্রয়ী মূল্যে জ্বালানি আমদানির চেষ্টা চলছে। আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে। আমরা সব রকম সোর্স থেকে কিনবো। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। তো দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। এদিকে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, 3 মাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি তেল সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে শপিং মল, দোকানপাট সন্ধ্যা 6টার পরিবর্তে 7টায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় 3 মাসের মতো অকটেন এবং পেট্রোলের আমরা যেটা চাহিদা সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। যেটা শেষ হয়ে যাবে সেটার জন্য পূরণ করা যায়, সেটার জন্য আমরা পাইপলাইনে রয়েছে। দোকান মালিক সমিতির তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খোলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। এদিকে এলডিসি উত্তরণ বিষয়ক সভা শেষে অর্থমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকটে সরবরাহ ব্যবস্থাপনায় চাপ পড়ায় পণ্যের দাম বৃদ্ধির শঙ্কা রয়েছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ মুহূর্তে বাংলাদেশের এলডিসি উত্তরণ সম্ভব নয়। বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় এই সরকার পেয়েছে, এখানে আমরা ফায়ার ফাইটিং করতেছি। প্রত্যেকটা এই ইকোনমিকে সেলভেজ করার যুদ্ধ চলছে। শুধু জ্বালানি সংকট না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সবকিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তীব্র প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে অন্য দেশকে টেক্কা দিয়ে রেকর্ড পরিমাণ এলপিজি, এলএনজি ও পরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়েছে। শুধুমাত্র মার্চ মাসেই 42টি জাহাজে করে 6,000 কোটি টাকার এলপিজি, এলএনজি এবং জ্বালানি তেল কিনেছে বাংলাদেশ। তবে হরমুজ প্রণালী বন্ধের প্রভাবে অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে দেশ। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম বন্দরে ডলফিন জেটিতে ইয়াং জ্যাংহি নামে জাহাজটি সিঙ্গাপুর থেকে আমদানি করা ডিজেল খালাস করে ফিরে যাওয়ার 1 ঘন্টার মধ্যে বার্তিং নিল মালয়েশিয়া থেকে আমদানি করা ডিজেলবাহী জাহাজ সাং গ্যাংফা জিয়ান নামে আরেকটি জাহাজ। এইভাবে মার্চ মাসে একের পর এক জ্বালানি নিয়ে ভেড়া 42টি জাহাজের মধ্যে 38টি খালাস শেষে ফিরে গেছে। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধ জড়িয়ে পড়ায় এখন স্পট মার্কেটের পাশাপাশি অপ্রচলিত দেশগুলো থেকে জ্বালানি সংগ্রহ করছে বাংলাদেশ। চট্টগ্রাম বন্দরের উদ্যোগে আমরা বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের সমন্বয়ে পৃথকভাবে যৌথ অপারেশন পরিচালনা করছি, যৌথ মহড়া পরিচালনা করছি, যাতে নিরবিচ্ছিন্নভাবে এই জ্বালানিবাহী পণ্যগুলো জাহাজগুলো তাদের পণ্য খালাস করতে পারে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত থাকে। তবে জ্বালানি আমদানি নিয়ে চমক ওঠার মতো তথ্য জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বিশেষ করে যুদ্ধ আক্রান্ত মার্চ মাসে 4,490 কোটি টাকা মূল্যের 5,71,000 মেট্রিক টন পরিশোধিত ডিজেল, বেজ অয়েল, জেট ফুয়েল আমদানি করেছে বাংলাদেশ, যা 2025 সালের মার্চ মাসের তুলনায় 1,24,000 মেট্রিক টন বেশি। একইভাবে এক মাসে 603 কোটি টাকা মূল্যের 75,000 মেট্রিক টন এলপিজি এবং এলএনজি আমদানি হয়েছে। 95.78% হিসাবে আগের বছরের তুলনায় 76,786 মেট্রিক টন বেশি। পরিশোধিত তেল, রিফাইন অয়েল, পেট্রোল, ডিজেল, অকটেন 28%-এর মতো বেশি এসেছে এবং ক্রুড অয়েল কিছুটা কম এসেছে। তবে যে ধারাবাহিকতা আসছে, সংকট ইনশাল্লাহ থাকবে না। তবে আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালী বন্ধ থাকায় ধস নেমেছে ক্রুড অয়েল আমদানিতে। গত বছরের মার্চ মাসে 2,987 কোটি টাকা মূল্যে 3,32,000 মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি হলেও এবার মার্চে তা হয়েছে 598 কোটি টাকা মূল্যের মাত্র 65,534 মেট্রিক টন। এর মধ্যে হরমুজ প্রণালীতে আটকে আছে বাংলাদেশের জন্য কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল। মূলত আমদানিকৃত এসব ক্রুড অয়েল চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের মাধ্যমে পেট্রোল, ডিজেল, অকটেন হিসাবে বাজারজাত করা হয়। নতুন জ্বালানির ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আমরা তো মিডল ইস্ট নির্ভর দেশ, আমরা ওইখান থেকে আমাদের জ্বালানিগুলো সব নিয়ে আসি। সো আমাদের আসলে অন্যান্য দেশও এক্সপ্লোর করা উচিত। অবশ্যই সরকার আপৎকালীন হিসাবে সৌদি আরব এবং কাজাখস্তান থেকে 1 লাখ মেট্রিক টন করে ডিজেল ও 2 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর বাইরে পরবর্তীতে দরপত্রের মাধ্যমে 16 লাখ মেট্রিক টন ডিজেল এবং 1 লাখ মেট্রিক টন অকটেন কেনা হবে বলে সিদ্ধান্ত জানানো হয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর সড়কে দাপিয়ে বেড়ানো হিউম্যান হলার বা লেগুনার পেছনে রয়েছে বড় ধরনের জালিয়াতি। বিআরটিএর নথিতে যে গাড়িটি মাইক্রোবাস বা পিকআপ, বাস্তবে সেটি যাত্রী টানছে অবৈধ লেগুনা সেজে। অদক্ষ কারিগরের হাতে কাঁটাছেঁড়া করে তৈরি এই মৃত্যু ফাঁদ এখন রাজপথের আতঙ্ক। প্রশাসনের নাকের ডগায় কারা কোথায় তৈরি করছে এই ঝুঁকিপূর্ণ বাহন? গণপরিবহনের বেহাল দশা নিয়ে মাহাদি ইসলাম ধ্রুবর ধারাবাহিক প্রতিবেদনের 2য় পর্বে থাকছে বিস্তারিত। বলে না কিছু যে অবৈধ গাড়ি চলতেছে, তো এটা মাইক্রো কাটা গাড়ি একমাত্র ড্যামরা রোডের ভিতরেই আছে। সারিবদ্ধ এসব বাহন দেখে হিউম্যান হলার কিংবা লেগুনা মনে হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর জালিয়াতি। নজর দেয়া যাক এগুলোর নম্বর প্লেটের দিকে। ঢাকা মেট্রো ম 517522, ঢাকা মেট্রো গ 111393, ঢাকা মেট্রো চ 140024। দেখতে লেগুনা মনে হলেও বিআরটি এর তথ্য বলছে ভিন্ন কথা। কাগজে কলমে যেগুলোর কোনোটি আসলে লেগুনা নয়। তবে এগুলো আসলে কি? দেখতে হিউম্যান হলার কিংবা লেগুনা মনে হলো আসলে এটি পুরাতন মাইক্রো কিংবা পিকআপকে কেটে এই লেগুনা কিংবা হিউম্যান হলারের আকৃতি দেওয়া হয়েছে। এই ফিটনেসবিহীন অবৈধ যানগুলো প্রশাসনের ঠিক নাকের ডগায় রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে।
সত্য কথা আর মিথ্যা কথা বললে তো লাভ নেই, এখানে মাইক্রো ক্যাটাগরি সব পদের গাড়ি আছে। প্রশ্ন উঠছে, এই অবৈধ ঝুঁকিপূর্ণ বাহন তৈরি হচ্ছে কোথায়? কারা বানাচ্ছে এসব মৃত্যু ফাঁদ? উত্তর মিলছে রাজধানীর যাত্রাবাড়ির ভাঙ্গা প্রেস আর কোনাপাড়া এলাকায়। পুরনো মাইক্রোবাস কেটে পিকআপের ওপর জোড়াতালি দিয়ে অদক্ষ কারিগরের হাতেই তৈরি হচ্ছে কথিত এই লেগুনা। পিকআপ থেকে লেগুনা বানান না? কেমন খরচ পড়ে? লেগুনা থেকে পিকআপ করলে বডি বানাইতে 50,000, আর সিট গদি লাগে 10,000, রং করলে রঙের হিসাব আলাদা। অভিযোগ শুধু নির্মাণেই নয়, সড়কেও এই যানের দৌরাত্ম্য নিয়ে আছে বিস্তর প্রশ্ন। অপ্রাপ্তবয়স্ক চালক, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন কিংবা মর্জি মাফিক ভাড়া আদায়, সব অভিযোগেই দুষ্ট এই বাহন। 10 টাকা ভাড়া 15 টাকা, কোনো 20 টাকা নেয়, কখনো 30 টাকা নিয়ে যায় জামজট লাগলে। সবাই তো যাইতে চায় না, আমরা যাইতেছি। সিট হলো 4 জন, এই যে বসে একজনের উপর আরেকজন। কিন্তু প্রশাসনের নাকের ডগায় চলা এই নৈরাজ্য নিয়ে ডিএমপির ভূমিকা কি? এগুলো কাগজপত্র নাই, এগুলি শতভাগ সত্য। এই লিগুনগুলো চলার প্রধান কারণ হচ্ছে যে ওখানকার চাহিদা, ওখানে আসলে অন্য কোনো ব্যবস্থা নাই। এখানে প্রত্যেকটা সমস্যা যদি আপনি ট্রাফিক পুলিশকে বলেন, এটা আসলে সম্ভব না। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ ফিটনেস ও কাঠামোগত নকশা ছাড়া এসব বাহন মূলত এক একটি চলন্ত মৃত্যু ফাঁদ। সামান্য আঘাতেই চুরমার হয়ে যেতে পারে সব জোড়াতালির বডি। সড়কে আমি বলবো যে সুশাসন বা গুড গভর্নেন্স না থাকার কারণেই কিন্তু আমরা দেখছি যে নতুন নতুন এই ধরনের ইম্প্রুভাইজেশন বা মডিফিকেশনের একটা প্রবণতা। আপনি চাইলে ভেহিকেলকে মডিফাই করতে পারবেন না। সিটের পুনর্বিন্যাস করা, এটা তো ভয়ঙ্কর একটা অপরাধ। এক্ষেত্রে আসলে প্রশাসন যদি নজরদারি না দেয়, এটা একটা কালচারে কিন্তু পরিণত হবে। বিআরটিএর তথ্য বলছে, রাজধানীতে অনুমোদিত হিউম্যান হলার 4752টি, যার সঙ্গে মাঠের সংখ্যা রয়েছে বিস্তর ফারাক। অবৈধভাবে দাপিয়ে বেড়ানো এই যানগুলো শুধু শৃঙ্খলায় ভাঙছে না, প্রতিনিয়তই হুমকির মুখে ফেলছে জনজীবনকেও। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। কয়েকদিনের অতিবৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে জলাবদ্ধতায় 1500 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র, যাচ্ছি তার কাছে। আজকে এই যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, সেটি অত্যন্ত মর্মান্তিক। এখানে আমরা একজন কৃষকের সাথে কথা বলেছিলাম, তিনি আবুল হাসিম, অর্থাৎ এই ইসলামপুর গ্রামের কৃষক আব্দুল হাসিম। এখানে প্রায় 24 বিঘা জমিতে সরু ধানের চাষ করেছিলেন। যদি তিনি ধান পেতেন তাহলে এখানে প্রায় 300-350 মণ ধান উৎপাদন হতো এবং তিনি অনেকটা লাভবান হতেন। এই 24 বিঘা জমিতে ধান রোপণ করতে গিয়ে তার প্রায় 1 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে এবং এখন যেভাবে তিনি ধানটা কাটতেছেন, অর্থাৎ এখানে প্রায় 3 থেকে 4 ফুট পানিতে ডুবে ধান কাটতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে কৃষক আব্দুল হাসিমকে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই ধানে তো কোনো কিছু নেই। তিনি বললেন যে এই ধান থেকে যদি 15 দিনের খাবার জোগাড় করা যায় তাহলেও তিনি শান্তি পাবেন। অর্থাৎ এখানে এই ধান কাটার জন্য 700 টাকা রুজে প্রতিজন 7 জন শ্রমিক রাখা হয়েছে, অর্থাৎ ধান কাটা শ্রমিক রাখা হয়েছে। আসলেও এইটুকু ধান কেটে এই 3500 টাকা অর্থাৎ 3500 টাকার ধান পাওয়া যাবে কিনা তা নিয়ে যদিও সংশয় রয়েছে। কিন্তু এটি শুধু আব্দুল হাসিমের চিত্র নয়, এটি এই সুনামগঞ্জ জেলার মোটামুটি শান্তিগঞ্জ, জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর এবং ধর্মপাশা সহ 8টি উপজেলার যে বুড়ো ফসল সেটি জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে। এখানে জলাবদ্ধতায় আক্রান্তের পরিমাণটা যদি কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বলা যায় তাহলে তাদের হিসেবে 3000 হেক্টর। কিন্তু আমরা যে বেসরকারিভাবে বিভিন্নভাবে খোঁজখবর নিয়েছি, সেখানে বেসরকারি হিসেবে দেখা গেছে প্রায় 15,000 হেক্টরের মতো জমি এই অতিবৃষ্টি পানিতে তলিয়ে গেছে। এটা অতিবৃষ্টি এবং পানিতে তলিয়ে যাওয়ার একমাত্র কারণ। বগুড়ায় বিরোধের জেরে এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। হত্যায় ব্যবহৃত হকি স্টিক ও কুড়াল উদ্ধারের পাশাপাশি এক নারীকে আটক করেছে পুলিশ। মূল অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। রোববার সকালে বগুড়ার ফুলবাড়ি দক্ষিণপাড়া কবরস্থানে আতাফল পাড়াকে কেন্দ্র করে রবিন ব্যাপারীর সঙ্গে স্থানীয় শামীম ও আরেক যুবক রবিনের বিরোধ সৃষ্টি হয়। পরে শামীমের মা মমেনা বেগম মীমাংসার কথা বলে রবিন ব্যাপারীকে ডেকে নেন। এই সময় অভিযুক্ত শামীম ও রবিনের নেতৃত্বে রবিন ব্যাপারীকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। গত বছর 23 অক্টোবর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রভাবশালী মহলে হত্যায় জড়িত বলে অভিযোগ নিহতের পরিবারের। পকেটে টাকা ছিল, ফোন ছিল, সেই ফোন ছিনতাই করার জন্য শম্ভু, রাহুল, ফয়সাল, তারপরে আপেল, তারপরে রাসেল, এরা সবাই মিলে ভাইকে
মানে দাউদ দিয়ে কুপিয়ে মারছে। তারা চাপিলে ঘরে ওপেনে ঘুরিচ্ছে, তারা ওপেনে ঘুরে আমার স্বামীর আবার বারবার ঠেট দিচ্ছে, এমন ঠেট দিচ্ছে যে আমার স্বামীর জীবনে দুনিয়া থেকে তুলে দিছে। সুলতানপট্টির যেগুলো লোক ছিল এদের আমরা সুষ্ঠু একটা বিচার চাই। পুলিশ জানায় ঘটনাস্থল থেকে ভাঙা হকি স্টিক ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে এক নারীকে। ঘটনাস্থল থেকে আমরা 3টি ভাঙা হকি স্টিক এবং একটি চাইনিজ কুড়াল আমরা ঘটনাস্থলে পড়ে থাকতে দেখেছি। এটি আসলে হত্যায় ব্যবহৃত হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত সহ জড়িতরা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। রাজধানীর মিরপুরে একটি বার ও আবাসিক হোটেলে অভিযান চালিয়ে শতাধিক তরুণ তরুণীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে মিরপুর 1-এর বাগদাদ মার্কেটের এসকে বার ও পাশের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে অভিযানের পর তথ্য সংগ্রহে আসা গণমাধ্যম কর্মীদের থানায় প্রবেশে বাধা দেওয়া হয়। রোববার রাত 11টার দিকে রাজধানীর মিরপুরের একটি বার ও আবাসিক হোটেলে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগ। অসামাজিক কার্যকলাপে জড়িত অভিযোগে শতাধিক তরুণ তরুণীকে আটক করা হয়। প্রাথমিকভাবে আটককৃতদের মিরপুর মডেল থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে মিরপুর 1-এর বাগদাদ মার্কেটের এসকে বার ও পাশের একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযোগ পাই যে এখানে সামাজিক অবক্ষয় হচ্ছে, বিভিন্ন ধরনের আসছে। আমরা একটা অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে প্রপার ওয়েতে আইনগতভাবে কিছু মানুষজনকে আমরা আটক করেছি। সংখ্যাটা এখনো আমি কনফার্ম করি, আনুমানিক শতাধিক হবে। এদিকে ওসির বরাত দিয়ে সংবাদ সংগ্রহে আসা গণমাধ্যম কর্মীদের মিরপুর মডেল থানায় প্রবেশে বাধা দেয় দায়িত্বরত কনস্টেবল। ভিতরে ঢুকতে দিচ্ছে না, তার মধ্যে ঝামেলা আছে। কে দেখতেছে? কোথায় সাংবাদিক ঢুকতে দিবেন না কেন বুঝলাম না। পরে বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন পুলিশের এই কর্মকর্তা। সাংবাদিক প্রবেশ করতে দেওয়া যাবে না এমন কোনো না। সাংবাদিক আমাদের অবশ্যই আমাদের বন্ধু, এটা আমাদের নলেজে ছিল না বা আমাদেরকে উই আর নট ইনফর্মড। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহ আলী থানায় হস্তান্তর করেছে পুলিশ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। পটুয়াখালীতে তীব্র ডিজেল সংকটে থমকে গেছে মৎস্য আহরণ। তেলের অভাবে সমুদ্রে যেতে পারছেন না অধিকাংশ জেলে। এতে বঙ্গোপসাগরে মাছ আহরণ কমেছে অন্তত 70 থেকে 80%। মৎস্যবন্দর ও মোকামগুলোতে নেমে এসেছে স্থবিরতা। জেলে থেকে শুরু করে এ খাতে জড়িতরা পড়েছেন অনিশ্চয়তায়। এরই মধ্যে সামনে আসছে টানা 58 দিনের নিষেধাজ্ঞা। 2 চাপেই দিশেহারা উপকূলের মৎস্যজীবীরা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তৌকিব দাদা। নোঙর করে রাখা ট্রলার, শুনশান ঘাট, ফাঁকা আড়ত। ডিজেল সংকটে সমুদ্রে যেতে পারছেন না জেলেরা, তাই ঘাটেই পড়ে আছে শত শত মাছ ধরার ট্রলার। এমন দৃশ্য দেশের দ্বিতীয় বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র পটুয়াখালীর মহিপুরে। একটি মাঝারি থেকে বড় ট্রলার সমুদ্রে 7 থেকে 10 দিনের জন্য যেতে প্রয়োজন হয় 5000 লিটারের বেশি ডিজেল, অর্থাৎ 25 থেকে 30 ব্যারেল। আর সেই জ্বালানি এখন তীব্র সংকট। ফলে প্রায় 70 থেকে 80% জেলে ট্রলার সমুদ্রে যেতে পারছে না। জেলেরা সমুদ্রে যেতে না পারায় স্থবির হয়ে পড়েছে মৎস্য বন্দর ও আড়তগুলো। অবতরণ কেন্দ্রে নেই আগের সেই হাকডাক। সরবরাহ কমে যাওয়ায় বাজারেও দেখা দিয়েছে মাছের সংকট। এই সংকটের প্রভাব পড়েছে পুরো মৎস্য খাতে। জেলে স্থানীয় ব্যবসায়ী, আড়তদার, পাইকার, শ্রমিক সবাই পড়েছেন অনিশ্চয়তায়। জেলেরা বলছেন প্রায় 2 সপ্তাহ ধরে অনেকেই সমুদ্রে যেতে পারছে না। মাঝে মধ্যে ডিজেল মিললেও তা প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল। তা দিয়ে টানা মাছ শিকার চালিয়ে যাওয়া সম্ভব নয়। ফলে বেকার সময় কাটছে তাদের। এরই মধ্যে 15 এপ্রিল থেকে শুরু হচ্ছে মাছ শিকারে টানা 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা। একের পর এক এই ধাক্কায় আরো সংকটে পড়েছেন বলে জানান জেলেরা। তৈল ছাড়া কি সাগরে যাইতে পারবে? ফিশিং করতে হলে তো তৈলের দরকার আছে, তা তৈল তো পায় না। তৈলই তো সংকট দেশে। একটা ভোরে তৈল লাগে 5 থেকে 6000 লিটার। এই তৈল পাইতেছি ধরেন 1 ব্যারেল 200 লিটার, কেউ 300 লিটার পাইতেছি। এই জন্য যাইতে পারতেছি না। এই 5-6 মাস কোনো মাছ হয় নাই। জেলেরা একটার পর একটা সংকটে আছি। না খাই ছেলেমেয়েদের অবস্থা খারাপ হয়ে যাবে। তবে মৎস্য বিভাগ বলছে পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরবরাহ বাড়ানোর উদ্যোগও রয়েছে।
গতকালকেও ২৭,০০০ লিটার তেল সরবরাহ করা হয়েছে। আজকেও প্রায় ২৭,০০০ লিটার তেল আমাদের কাছে এসেছে। আমরা আমাদের সমুদ্রগামী যে মৎস্য নৌযানগুলো আছে তাদেরকে সেই তেল সরবরাহ করব এবং ধাপে ধাপে আমরা আশা করি প্রতিনিয়ত এই সরবরাহ অব্যাহত থাকবে। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৮০,০০০। এর বাইরেও রয়েছে প্রায় ১.৫ লাখ অনিবন্ধিত জেলে। ফলে এই সংকটের প্রভাব পড়েছে বৃহৎ একটি জনগোষ্ঠীর ওপর। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। জনবল সংকট ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ না থাকায় বন্ধের পথে পিরোজপুরের ৫৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র। সেবা নিতে এসে খালি হাতেই ফিরতে হচ্ছে সেবা প্রত্যাশীদের। জিয়াউল হকের তথ্য ও তরিকুল ইসলাম অফির ছবিতে রিপোর্ট। সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত স্বাস্থ্যসেবা দেওয়ার কথা থাকলেও জনবল সংকটে পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার ২২কুড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রটিতে এভাবেই ঝুলছে তালা। একই চিত্র জেলার অন্যান্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও উপস্বাস্থ্য কেন্দ্রে। লোকবল ও চিকিৎসকের অভাব এবং সময়মতো ওষুধ সরবরাহ না থাকায় বন্ধের পথে ৫৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত গ্রামের রোগীরা। আমরা এখন তো অসহায় জায়গা, ডাক্তার থাকতো বা আসতো বা ওষুধ আসতো, আমরা তো একটু পিরিজপুর না যাইয়ে পারতাম। আসতে ইচ্ছে করে না, কারণ এখানে ওষুধ নিতে আসার পর আমরা ওষুধ পাইতেছি না। ৭-৮ মাস আসি আমি ঔষধ পাই না। জনবল কম, প্লাস হলো যে আপনার ঔষধের সংকট। জনবল সংকট ও সীমাবদ্ধতার কথা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলো অবহিত করা হয়েছে বলে জানান পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সাধ্যমতন চেষ্টা করতেছে জনগণের চাহিদা পূরণ করার জন্য। আমি আশা করি জনবল যদি নিয়োগ হয় এবং আমাদের যদি পর্যাপ্ত কন্ট্রাসেপটিভস পাওয়া যায়, এই যে সমস্যাগুলো আছে বর্তমান মাঠ পর্যায়ে এটা থাকবে না। জেলার সব মিলিয়ে ৬৪টি স্বাস্থ্য সেবা কেন্দ্র রয়েছে, আর এসব সেবা কেন্দ্রে ৬৭৭টি পদের বিপরীতে কর্মরত মাত্র ২৬৮ জন। সময় সংবাদ, পিরোজপুর। বিমানবন্দর ভিত্তিক পণ্য পরিবহন খাতে বিভিন্ন সমস্যার সমাধানে এবার প্ল্যাটফর্ম গড়ছেন ফ্রেট ফরওয়ার্ড কর্মীরা। নতুন একটি সংগঠন গড়ে তোলার প্রাথমিক পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরা বলছেন বিশ্বমানের প্রত্যাশিত গ্রাহক সেবা নিশ্চিত করার উদ্যোগ নেবেন তারা। আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখা লজিস্টিক সেবাদাতাদের সক্রিয়তায় গতি পায় পণ্য আমদানি রফতানি কার্যক্রম। বন্দরে বন্দরে কাজ করা এই সেবাদাতারা পরিচিত ফ্রেইট ফরওয়ার্ড কর্মী হিসেবে। এ খাতে কাজ করা সেসব মানুষ এবার এক ছাদের নিচে। দেশের বিভিন্ন পোর্টে এ খাতে আছে নানা সংকট আর সীমাবদ্ধতা। সেসবের সমাধানে নীতিগত সহায়তা পেতে এবার সাংগঠনিক প্ল্যাটফর্ম করছেন বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ড এজেন্সির কর্মকর্তা কর্মচারীরা। রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ব্যাংকার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেন তারা। ঠিক করা হয় নতুন সংগঠনের নাম প্রস্তাবের পাশাপাশি কর্মপরিকল্পনাও। অধিকারগুলি আদায় করার জন্য একটা নাম সর্বস্ব হোক কিংবা কমিটি সর্বস্ব হোক, যেমন করেই হোক একটা না একটা কমিটির প্রয়োজন আছে। আসলে যারা মালিক, যারা নিজেদেরকে এলিট শ্রেণীর মালিক বলে ভাবে, তারা কিন্তু শ্রমিকদেরকে আসলে মানুষই মনে করে না। কারণ তারা মনে করে যে আমি তাদেরকে বেতন দিই, তারা হলো আমার দাস। অনেক ক্ষেত্রে অনেক মালিকই অনেক শ্রমিকদের প্রতি অন্যায় করে, অনেক ক্ষেত্রে অন্যায় করে। তো সে অন্যায়ের যাতে আপনারা প্রতিবাদ করতে পারেন, সেই জন্য যে আপনাদের আজকের এই প্রচেষ্টা, আপনাদের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। ভালো কাজটা যেভাবে আসে, মন্দ কাজটাও ঠিক সেভাবে আসে, সেটা বলে কই আসে না। আপনারা যদি থাকেন, আমাদের যে অর্থ ব্যয় হবে আমরা সবাই মিলে সেটা করে দিব। ফ্রেইট ফরওয়ার্ড খাতকে বিশ্বমানে উন্নীত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এই আয়োজক। পরবর্তী ধাপগুলি যদি সুন্দরভাবে যদি আমরা সম্পন্ন করতে পারি, ইনশাল্লাহ আমরা সফল কাম হব। ব্যর্থতা সামনে রেখে কেন ব্যর্থ হলাম সেই থেকে আমরা শিক্ষা নিয়ে সামনের দিনে এগিয়ে যাব। নিজেদের দাবি দাওয়া পূরণের পাশাপাশি গ্রাহকদের প্রতিশ্রুত সেবা নিশ্চিতেও একসঙ্গে কাজ করার প্রত্যয় আলোচকদের। একটি কল্যাণময় সংগঠন গঠনের প্রয়োজনে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলা বর্ষবরণ সামনে রেখে ব্যস্ত পটুয়াখালীর বাউফলের মৃৎশিল্পীরা। এখানকার তৈরি মাটির পণ্য দেশের সীমানা পেরিয়ে এখন রফতানি হচ্ছে বিদেশেও। মৃৎশিল্পীরা বলছেন আর্থিকভাবে সহায়তা পেলে শিল্পের প্রসার ঘটবে। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট।
সুনিপুণ হাতের ছোঁয়ায় মৃৎশিল্পীরা তৈরি করছেন এক একটি তৈজসপত্র। বাংলা নববর্ষ সামনে রেখে পটুয়াখালীর কুমারপাড়ায় এখন ব্যস্ততা। মাটি সংগ্রহ থেকে শুরু করে পোড়ানো ও রং করা, পুরো প্রক্রিয়ায় রয়েছে শ্রম ও দক্ষতার মেলবন্ধন। একসময় মাটি দিয়ে খেলনাসহ অল্প কয়েক ধরনের সামগ্রী তৈরি করতেন বাউফলের পালপাড়ার কুমাররা। তবে এখন তৈরি হচ্ছে ফুলদানি, ডিনার সেট, কাপ পিরিচ, মগ সহ বিভিন্ন শোপিস। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পণ্য চলে যায় ঢাকার বিভিন্ন বিপণী বিতানে। পাইকারিভাবে 20 থেকে 500 টাকায় বিক্রি করা হয় এখানকার উৎপাদিত এক একটি পণ্য। কয়েক বছর ধরে এই পালপাড়ার পণ্য হচ্ছে রপ্তানিও। আমরা মাটির তৈরি যাবতীয় খেলনা, ঘোড়া পুতুল, টেরাকোটার যাবতীয় মালামাল তৈরি করে থাকি। এখান থেকে যে বেতন দেয় সেটা দিয়ে আমার সংসার চলে। শুধু বর্ষবরণ নয়, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানেও দিন দিন চাহিদা বাড়ছে এখানকার তৈরি পণ্যের। তবে মাটি সহ অন্যান্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় পণ্য উৎপাদনে বাড়ছে খরচ। পহেলা বৈশাখ উপলক্ষে মালের একটু চাহিদা আছে বেশি। আমরা ডিনার সেটের মাল তৈরি করি এবং আমাদের চাহিদা প্রচুর চাহিদা। অল্প সুদে দীর্ঘমেয়াদী যদি লোনের ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের এই শিল্পটাকে আমরা আর একটু আধুনিকতার দিকে নিয়ে যেতে পারবো। আর্থিকভাবে সহায়তা পেলে ঐতিহ্যবাহী শিল্পের আরও প্রসার ঘটবে বলে জানান কুমাররা। যদি আমরা চাহিদা অনুযায়ী বিভিন্ন জায়গায় মালগুলি সাপ্লাই দিতে পারি, আমাদের আর্থিক এবং আমাদের শ্রমিক সবাই মিলে আমরা এটা আরও ভালো থাকব। বাউফলের পালপাড়ায় মৃৎশিল্পের সঙ্গে জড়িত অর্ধশত পরিবার। সময় সংবাদ, পটুয়াখালী। দেশের বাইরের খবর, ইসরায়েলের হাইফায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতেও আক্রমণ চালিয়েছে তেহরান। আইআরজিসি বলছে তাদের নিশানা এখন নেতানিয়াহু। এদিকে ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্ফাহানের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 15 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার ইসরায়েলের হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিরাপত্তার স্বার্থে নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে নিশানা করার অঙ্গীকার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। রোববার আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট সেপা নিউজ-এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইরান পূর্ণ শক্তি দিয়ে নেতানিয়াহুকে হত্যার প্রচেষ্টা চালিয়ে যাবে। উপসাগরীয় দেশগুলোতেও ইরান হামলা চালিয়েছে। ইরানি ড্রোন ভূপাতিতের দাবি করেছে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান সহ বেশ কয়েকটি দেশ। কুয়েতে আলী আল সালেম ও আরিফজান ঘাঁটিতে হামলা চালায় আইআরজিসি। ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্ফাহানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। ইরানে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে কয়েক ডজন সামরিক উড়োজাহাজ ও কয়েকশো কমান্ডো অংশ নেন বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ঘটনাকে মার্কিন ইতিহাসে সবচেয়ে দুঃসাহসিক অভিযান বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এসব হামলার কঠিন জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। মুখপাত্র ইসমাইল বাঘি বলেন, এই ধরনের হামলা শুধু সামরিক নয়, বরং বেসামরিক জনগণকে ঝুঁকির মধ্যে ফেলবে এবং তা যুদ্ধাপরাধের উস্কানি হিসেবেই বিবেচিত হতে পারে। মার্কিন ক্রুকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের অভিযান ব্যর্থ হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি। এদিকে যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। যুদ্ধ শেষ হওয়ার পর জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে এবং দাম কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি। এবিসি নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এসব বলেন রাইট। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইস্টার সানডেতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ 11 জন নিহত হয়েছেন। আহত অন্তত 39 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় রোববার একটি গ্রামে হামলা চালায় ইসরায়েলের সেনারা। এতে বেশ কয়েকজন নিহত হন। পরে রাজধানী বৈরুতের একটি গ্রামে আক্রমণ চালালে সেখানেও হতাহত হন অনেকে। এদিকে সমুদ্র উপকূলে একটি ইসরায়েলি যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যদিও ইসরায়েলি বাহিনী হামলার কথা অস্বীকার করেছে। এই পরিস্থিতিতে আলোচনার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। তিনি বলেন, গাজার মতো ধ্বংসযজ্ঞ থেকে দক্ষিণ লেবাননকে রক্ষা করতে কূটনৈতিক সমাধান জরুরি।
দেখছেন সকালের সময় খেলার খবর। কথা দিয়ে কথা রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 8 মাস আগে বাংলাদেশ জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি, কিন্তু এখনও তা আলোর মুখ দেখেনি। জীর্ণ বাড়িতে বাস করছে ঋতুর পরিবার, এমনকি কোনো যোগাযোগই করেনি কেউই। এ নিয়ে আক্ষেপ স্বজনদের। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। বাংলাদেশ ফুটবলের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা। এই ঋতুর উঠে আসার পথটা ছিল বন্ধুর, জানিয়ে গণমাধ্যমে হয়েছে অজস্র প্রতিবেদন। সাফের গন্ডি থেকে বাংলাদেশ দলকে ঋতুপর্ণা নিয়েছেন এশিয়ান কাপের মঞ্চে, কিন্তু তাতেও ঋতুর ভাগ্য পরিবর্তন হয়নি এতটুকু। পাহাড় ডিঙিয়ে তার বাড়িতে গিয়ে দেখা গেল বাঁশের বেড়া আর টিনের ছাউনি দেয়া ঘরে বাস করছেন ঋতুর মা ভুজপতি চাকমা। পারিবারিক কাজে ব্যস্ত বোন। ঘরের ভেতর বুনো ফুলের মতোই জল জল করছে তার অর্জনগুলো। ফুটবল মাঠে ঋতুর অর্জনের কারণেই 2025 সালে 9 আগস্ট বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি বোর্ড সভায় ঋতুকে বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা সে সময় ফলাও করে প্রচার করে দেশের সকল গণমাধ্যম। প্রায় 8 মাস পার হতে চলল, বাস্তবে সেই প্রতিশ্রুতি দেখেনি আলোর মুখ। ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল একজন সাবেক ক্রিকেটার হয়েও ফুটবল দলের অন্যতম সেরা খেলোয়াড়কে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ। এর আগে সাফ জয়ের পুরস্কার হিসেবে স্থানীয় প্রশাসন ঋতুকে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সে অনুযায়ী ঘাগড়া কাপ্তাই সড়কের পাশে বরাদ্দ দেয়া হয় জমি। সেখানে গিয়ে দেখা যায় ঘরের জন্য বরাদ্দকৃত জমিটি চারপাশে টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে, পাশেই ঝুলছে সাইনবোর্ড। অজানা কারণে সেখানে তৈরি হয়নি বাড়িটি, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্ষেপও করেছিলেন ঋতু। আমরাও যোগাযোগ করছিলাম যে বাড়ি দেবে দেবে করে, ওই জেলা পরিষদে গেছি, অনেক দুলাভাই অনেকবার গেছে, তাও হয়নি। 2 বছর আগে ঋতুপর্ণা চাকমার নামে বরাদ্দ হয়েছিল, কিন্তু ঋতুপর্ণা চাকমাকে জায়গাটা সম্ভবত দেয় নাই। যদি সরকার ঋতুকে বাড়ি দেয় আমরা অনেক খুশি হব। ক্যান্সারকে পরাস্ত করে সুস্থ হয়ে ওঠায় সবার কাছে কৃতজ্ঞতা জানালেও প্রতিশ্রুত বাড়ি না হয় কষ্ট ছিল এই রত্নগর্ভার কণ্ঠে। ঋতু মাবো অসুখ বিলিনে ক্যান্সার বিলিনে একে থমি বেকুনে আজিব বাড়ি নেই মুই গঙ্গ ইয়া সুতো চেয়ারম্যান রাঙামাটি তো নেনে হইন দি দিবালাই এখন দেখাইও নেই শুনোইও নেই গরবাড়ি তো দিবাল্লা হইন নদে দণ্ডি করিবার হি আগে। ঋতুর বাড়ির জন্য বিভিন্ন দফতরে ঘুরেও কোনো ফল না পাওয়ায় হতাশ তার স্বজন। বিসিবি থেকেও কোনো যোগাযোগ করা হয়নি বলে জানায় ঋতুর পরিবার। জায়গা নির্ধারণ করা হয়েছে, ওইটাও ফাইলপত্র নিয়ে রাঙ্গামাটি ঢাকা এইরকম দৌড়াদৌড়ি করে আমি নিজেই ক্লান্ত এবং বিরক্ত। বিসিবি যে বাড়ি একটা দিবে বলছিল, ওইটা এখনো আপডেট আমাদেরকে কোনো কিছু জানাই না। বাংলাদেশ নারী ফুটবল দল জিতেছে 21 পদক, যার সদস্য ছিলেন ঋতু, আর ব্যক্তিগতভাবে পেয়েছেন বেগম রোকেয়া পদকও। কিন্তু বহুল প্রতীক্ষিত সেই বাড়ির দেখা আজও পায়নি পাহাড়ের এই স্বর্ণকন্যা। সময় সংবাদ, রাঙামাটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হামের উপসর্গ নিয়ে মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে প্রতিদিন। হাসপাতালে ভর্তি 974, 3রা মে থেকে সারা দেশে টিকাদান। বরিশাল বিভাগের সবচেয়ে বেশি রোগী বরগুনায়। 17টি প্রকল্পের প্রস্তাবনা নিয়ে বসছে বিএনপি সরকারের প্রথম একনেক বৈঠক। বাদ যাচ্ছে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প, প্রাধান্য পাবে নদী, পানি, জলবায়ু বিষয়ক উদ্যোগ। এবং যুদ্ধের মধ্যেও রেকর্ড জ্বালানি আমদানি। মার্চে এসেছে 42টি জাহাজ। হরমুজ প্রণালীতে পরিবহন জটিলতায় আটকে 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেলের জ্বালান। এ ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন আমিনুল ইসলাম আলিফ। ধন্যবাদ আলিশা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।